জানেন যে আমাদের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, ওঠাপড়া থাকে, না পাওয়া থাকে, ক্ষোভ থাকে, কিন্তু সবকিছুকে মিটিয়ে নিয়ে যখন আমরা সমাধানের রাস্তা খুঁজে পাই, তখনই বোধহয় আমাদের জীবনটা একেবারে উজ্জীবিত হয়ে ওঠে এবং বিকশিত হয়ে উঠি আমরা। সেই সমস্ত কিছুকে মাথায় রেখে যার সাথে আমরা এই অনুষ্ঠানে থাকি, প্রাণবন্ত হয়ে উঠি, মোহিত হয়ে উঠি, মুগ্ধভাবে আমরা দেখবার চেষ্টা করি বা জানবার চেষ্টা করি, সেগুলো কিন্তু একটা অন্যরকম পরিণতি নিয়ে আসে আমাদের জীবনে। যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে আমরা জয়গুরু হিসেবে নিজেদের জীবনে পরিচিতি নিয়ে আসার চেষ্টা করেছি, এবং শুধু তাই নয়, তিনি কিন্তু অভিভূত হয়েছে জয়গুরু হিসেবে। এভাবেই আমরা প্রত্যেকটি সময় চাই যে নিজেদের জীবনটাকে একটু গুছিয়ে নিতে, সাজিয়ে নিতে বা মানিয়ে নিতে। সম্পূর্ণভাবে যিনি আমাদেরকে আমাদের মতন করে পথ প্রদর্শক করার যে একটা দায়িত্বে থাকেন, তিনি হলেন জয়গুরু। অবশ্যই তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো তিনি হলেন বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যতত্ত্ববিদ এবং জ্যোতিষবিদ। নানান রকম দিক থেকে তিনি কিন্তু তার মতন করে একাগ্রতা রেখে তার জীবনকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম মেলবন্ধনের মাধ্যম দিয়ে তৈরি করেছেন। কিভাবে আপনি ভালো থাকবেন, কতটা সঠিক পথ আপনি অবলম্বন করবেন, সম্পূর্ণভাবে জানান দেবেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয়। এবার চলে আসবে ছোট্ট একটি কোটেশন দিয়ে শুরু করব। দ্য গ্রেটেস্ট কমপ্লিমেন্ট ইউ ক্যান এভার রিসিভ ফ্রম অ্যানাদার পারসন ইজ দ্যাট ইউ মেড আ পজিটিভ ইম্প্যাক্ট ইন দেয়ার লাইফ। আমরা দেখেছি যে অনেকের থেকে প্রশংসা কুড়াই, আমরা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হই। তার কারণটা হলো যে আমরা অনেক সময় ফিল করি যখন আমরা অন্য মানুষের জন্য কিছু করে থাকি, তারা কিন্তু আমাদেরকে ভালোবাসতে শুরু করে, তাদের জীবনে কিন্তু আমাদের ইম্প্যাক্ট বা প্রতিচ্ছবি গড়ে ওঠে। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের প্রশংসা করানোর মতনও একটা রীতিনীতি আমরা কিন্তু পেয়ে থাকি। এবারে আমাদের এই অনুষ্ঠানে আজকে কি হতে চলেছে, অবশ্যই আপনারা সকলেই কিন্তু নানান রকম ভাবে নিজেদের জীবনকে একটু অন্য আওতায় দেখবার চেষ্টা করছেন। সম্পূর্ণভাবে লাভবান হওয়ার চেষ্টা করতে গেলে আমাদের অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে প্রত্যেকটি দিন, প্রত্যেক এপিসোডে আপনারা কিন্তু বহু রকমের চিঠি আমাদেরকে পাঠিয়েছেন হাতে লিখে বা কিছু মেল করে। সেই সম্পূর্ণভাবে সিরিয়াল ওয়াইজ সেই চিঠিগুলো কিন্তু আমরা অবতরণ করানোর চেষ্টা করব, উত্তরণ ঘটানোর চেষ্টা করব এবং সঠিক মানের রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন, আপনারা যারা ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানেও কথা বলতে চাইছেন, তাদের জন্যও কিন্তু আমরা চলে এসেছি। সামিল হয়ে উঠুন। আপনাদের জীবনে প্রচুর রকমের জিজ্ঞাসা রয়েছে, সমস্যা রয়েছে, বা নানান রকম ভাবে আপাত মস্তক আদ্যপান্ত বিষয়ে জানতে গেলে অবশ্যই কিন্তু অরূপ শাস্ত্রী মহাশয়ের সঙ্গে থাকতেই হচ্ছে। তাহলে চলুন, তাকে দিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান, এবং তারপরে চিঠি পড়ার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব ঘরে ঘরে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। জয়গুরু। 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 দাদা, প্রথমেই হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু আমাদেরকে চিঠি লেখেন। আমাদের অনুষ্ঠানটি এতটাই সুন্দর করে আনুষ্ঠানিকভাবে সেজে ওঠে, যার জন্য কিন্তু সেই চিঠি বা পত্র যারা পাঠান আমাদেরকে বা মেল করে, সেগুলো কিন্তু আমাদের মনকে ভরিয়ে দেয়। আপনার ক্যালকুলেশন, সলিউশন, রেকটিফিকেশন এত সুন্দরভাবে আপনি প্রেডিকশন করে থাকেন, যেটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি। তাহলে প্রথম চিঠিতে আমরা চলে যাচ্ছি। আনন্দ মাইতি লিখেছেন রানীগঞ্জ থেকে। জয় গুরু। গুরুজি, আমার প্রণাম। আমার ছেলে পরপর 3টে সরকারি চাকরির ইন্টারভিউতে গিয়ে ব্যর্থ হয়েছে, ফ্রাস্ট্রেশনে সম্পূর্ণ ভেঙে পড়েছে। অনুগ্রহ করে কোনো উপায় যদি বলেন। এটা একটা কমন সমস্যা। একদমই তাই। এখন এমনি কম্পিটিশন মার্কেট, সরকারি চাকরিতে আরো আমাদের জানি যে সীমাবদ্ধ সিট, তা সেই রকম অবস্থায় যদি পরপর একাধিকবার যদি ফেল করে, মানে ফাইনাল রাউন্ডে গিয়ে যদি সমস্যা হয়, কিন্তু একটা জিনিস জানতে হবে যে যখন যেটা প্রশ্নটা যেটা করেছে যে যে ফাইনাল রাউন্ডে গিয়ে, মানে ইন্টারভিউ রাউন্ডে গিয়ে হয়, মানে সমস্যা হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে রিটিন ক্লিয়ার করেছে, মানে কিন্তু জানতে হবে আমাদের কুষ্টিতে অবশ্যই ভালো গ্রহের মহাদশা অন্তর্দশা চলছে, তার জন্য কিন্তু আমি রিটেনটা ক্লিয়ার করতে পেরেছি এতজনকে ওভারকাম করে। সুতরাং খুব ভালো কর্মপতির দশা চলছে, জানতে হবে। অবশ্যই তাই। আমরা কিন্তু শুনলাম, এমন একটি চিঠির উত্তর পেলাম যে উত্তরের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রত্যেক দিন, প্রত্যেক এপিসোডে কিন্তু নানান রকম ভাবে সেজে ওঠে আমাদের অনুষ্ঠান। যথাযথভাবে কোনো একজন বন্ধু চলে এসেছেন আমাদের ফোন লাইনে, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, আপনি নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি শ্যামবাজার থেকে অমিতাভ সরকার কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন, আপনার ডেট অফ বার্থ। না, এবার কষ্ট দেই, আমি একটু সত্যজিৎ সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন 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 বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, বলুন বলুন বলুন। নমস্কার। আমি আপনার একটা এই চ্যানেলে কয়েকদিন আগে দেখেছিলাম, ওটা পড়া সপ্তাহে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। জানতে পারলাম যে আপনি একজন বিটেক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং পাস ছেড়ে দিয়ে
মানুষ গড়েও নাগরিক শক্তি বিক্রির কাজ করছে, যার জন্য প্রকাশে আপনাকে ধন্যবাদ। আমি নিজে একটা তাতে আমি সাটুরদের মানুষ, আমার জন্মদিন ও সময় নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো না না কোনো, হ্যাঁ অবশ্যই 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 সম্ভব। হ্যাঁ আমাদের জ্যোতিষে বিভিন্ন বিকল্প উপায় আছে অবশ্যই। যাকে আমরা বলি হোরারি। এই হোরারি মাধ্যমে, অর্থাৎ যে মুহূর্তে আপনি কলটা করেছেন সেই মুহূর্ত ধরে আমরা একটা বিচার করি। তা এটা কিন্তু আমি বলবো, যেটা আমরা বলি যে হাত দেখাচ্ছেও এটা অনেক 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 ভালো, ঠিক আছে। বর্তমানে যারা হাত দেখে, হ্যাঁ তার চেয়ে এটা অনেক 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 ভালো পজিটিভ, যাদের জন্মকালীন সময় নেই বা অরিজিনালটা নেই বা হারিয়ে গেছে, বা বাবা মা যেটা বলতে পারে না, সেসব ক্ষেত্রে অবশ্যই উপায় আছে এবং খুবই খুবই ভালো। জানা যায় প্রায় পুরোপুরি মেন জন্মকুণ্ডলীর মতোই পুরোপুরি আমরা এটাকে জানতে পারি। তা আপনি একটু আপনার সরি, আমি আপনাকে এক্ষুনি একটু বলছি, একটু জাস্ট একটু ওয়েট করুন, কারেন্ট স্টার্টটা একটু দেখি। এটা কি হয়, হোরারি হচ্ছে আপনি যে মুহূর্তে কলটা করেছেন সেই মুহূর্তে স্টার্ট পজিশন ধরে আমরা বিচারটা করি। এর নাম হচ্ছে হোরারি। মানে এটা কি হয়, আপনি তো কলটা করেননি, গ্রহ আপনাকে দিয়ে করিয়েছে। এই জ্যোতিষ শিখলে এইটা আপনি দেখতে পাবেন যে আমি প্রশ্নটা করিনি, কারণ যে মুহূর্তে আপনি আপনার সম্পর্কে জানতে চাইছেন, এর আগের বিভিন্ন মানে অনুষ্ঠানে আমি এগুলো সেম কথাই বলেছি বারবার, যে আপনি যেহেতু কলটা করেছেন মানে গ্রহ আপনাকে করাচ্ছে। এটা রাশিচক্রে আপনার যা লগ্ন রাশি আছে এবং আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্ন সম্পর্কিত গ্রহের কম্বিনেশন আসবে, তবেই কিন্তু আপনি এই প্রশ্নটা করবেন। এটা জ্যোতিষ শিখলে আমরা ইজিলি দেখতে পারি। তা আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু কন্যা এবং বৃশ্চিক এই দুটো গুণ অবশ্যই আছে, ঠিক আছে। এই দুটো তো মেন, কারণ আজকে তো বৃশ্চিক যে রাশি চলছে এবং যেহেতু এই মুহূর্তে যে মুহূর্তে আপনি কলটা করেছেন এই সময় কন্যা লগ্ন চলছে। সেটা দেখছি, এটা আমার বাড়িতে আমার দাদু বলেছিলেন, হ্যাঁ উপস্থিত ছিল, নিয়ে গেছে জানি না, এইটুকু আমার মনে আছে যে বাড়ির মা বাবা লোক। হ্যাঁ, কারণ এটা হবে, এটা আগের বিভিন্ন এপিসোডে আমরা বলেছি, মানে যে মুহূর্তে কলটা করবে ওই সময় ওই লগ্ন রাশি অবশ্যই উদিত হবে, তবে হবে এটা। আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি শুক্রটা কিন্তু খুবই ভালো। আপনি আপনার মানে পিতার কিন্তু একটা দেখছি খুব অবদান আপনাদের জীবনে। পিতা একটা মানে বেশি একটি মানে আমি দেখছি আধ্যাত্মিক মানুষ ছিলেন। এবং আপনার কিন্তু একটা যানবাহনের কিন্তু যোগ আছে, ভালো বাড়ি এবং যানবাহন। আপনার কি হয়েছে ভালো, মানে একটু বাড়ি বা যানবাহন এরকম কিছু? আপনার কি হয়েছে এরকম কোনো বাড়ি বানিয়েছেন বা কিনেছেন, প্রপার্টি এরকম কিছু হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিসকানেক্ট। যাই হোক, ঠিক আছে ঠিক আছে। তো আমরা যে জায়গায় ছিলাম, যেটা একটু ওই প্রশ্নটা হয়নি, একটু আমি বাকি রয়েছে সারাংশে। একটু ফার্স্ট স্টেশনে সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেক্ষেত্রে কি করতে হবে না, আমাদের যে চারটে চার্ট যেটা আমি বলি, মেন চার্ট, নবাংশ, দ্রেক্ষান এবং D60 খুবই পাওয়ারফুল চার্ট, যেটাকে আমরা ওমিট করে যাই। তো এই চারটে চার্টে আমাদের দেখতে হবে যে কোন কোন গ্রহগুলো স্ট্রং আছে এবং কোন কোনগুলো উইক আছে। কর্মস্থানটা তো ভালো করে দেখতে হবে। এই ইন্টারভিউতে গিয়ে কেটে যাওয়া এগুলো ইজিলি সলভ করা যায়, কেননা কোনো না কোনো চারটে চার্টের মধ্যে কোনো না কোনো গ্রহ আমরা দেখি যে লো থাকে। বিশেষ করে আমরা দেখতে পাই যে রাহু কেতু যদি লো থাকে, প্ল্যানেটের স্ট্রেন মানে অনেকটাই কমিয়ে দেয়, কারণ রাহু আমাদের পরাক্রম ভাব দেয়, কেতু দেওয়ার শক্তি। আর মঙ্গল যদি লো থাকে তো আরো, মঙ্গল চাকরির একটা মেন গ্রহ। তা কিছু না কিছু খারাপ থাকে, তো ওইগুলো কি হয় ইন্টারভিউতে যখন আমরা যাই ফ্র্যাকশনের জন্য, মানে যে আমরা যে কেটে যায় ফ্র্যাকশনের জন্য, যেমন 0.001 এরকম গ্রহের স্ট্রেন্থে কিন্তু আমরা অন্যদের থেকে পিছিয়ে যাই। ওই ফলে এই সমস্যাগুলো কিন্তু ইজিলি কিন্তু সলভ করা যায়। কোন গ্রহটা খারাপ আছে প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। অবশ্যই তাই। আপনারা সকলেই দেখছেন যে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু ঝড়ের মতন নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি কিন্তু জানেন যে একাগ্রতার সঙ্গে কতটা আপনাদের জন্য কিছু করা যায়, যাতে আপনারা আপনাদের মতন করে একটা প্লেজেন্ট জীবন কিন্তু খুঁজে পান। এবং সম্পূর্ণভাবে ভালো থাকতে গেলে অবশ্যই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, যারা অফলাইনে দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু চেম্বার অ্যাড্রেস রয়েছে। এবং বুকিং নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। বুকিং নাম্বার হচ্ছে
0336902891 আরেকবার বলছি 0336902891 স্ক্রিনেও যাচ্ছে নাম্বার, সেখান থেকে আপনারা নোট ডাউন করুন এবং অনুষ্ঠানের শেষে ঠিক ফোন করে কিভাবে আপনি আসবেন, কোথা থেকে আসবেন, কেমন করে আসলে পরে আপনি ভালো থাকবেন, আপনার প্রত্যেকটি জট খুলে যাবে, সম্পূর্ণভাবে কিন্তু ফোনের মাধ্যম দিয়ে সাজেশন দিয়ে দেওয়া হয়। এবং যারা চেম্বার অ্যাড্রেস নোট করবেন তাদের জন্য ভাগ্যলোক 51/A যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এছাড়া হচ্ছে আপনারা যারা জ্যোতিষ বিদ্যা নিয়ে চর্চা করতে চাইছেন, আপনারা জানেন যে তিনি যেরকম ভাবে একাধারে একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তার পাশাপাশি কিন্তু তার অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু একটা অন্যরকম ভাবে বহিঃপ্রকাশ নিয়ে আসে তার জীবনে। তো যারা আপনারা শিখতে চাইছেন তাদের জন্য বলে রাখি 7980928480 7980928480 এই নাম্বারে আপনারা কল করবেন। মেল আইডি অবশ্যই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি, orupshastri.joyguru@gmail.com। প্রত্যেক বুধবার 7:25 লাইভ স্টুডিওতে আপনারা উপস্থিত থাকেন, এভাবেই আমরা চলি। তাহলে চলুন এবারে আমাদের পরের প্রশ্নে চলে যাই, যেটি আপনারা লিখেছেন মাধবানন্দ গোস্বামী মুর্শিদাবাদ থেকে। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। গীতায় ভগবান কোন ধরনের কর্ম আমাদের করতে বলেছে? আমরা যেটা গীতা তো খুব কমজনই পড়ি বা পড়তে পারি, সেই আধার না থাকলে হবে না, ঠিক আছে? এর জন্য আমাদের অনেক তপস্যা করতে হয়। অনেকে যেমন আমরা বলি যে আমরা গীতা পড়ি কিন্তু বুঝতে পারি না, ঠিক আছে? তা মেন হচ্ছে গীতা আমরা যে পড়ি ওটাকে বুঝতে পারছি না বলে ছুঁড়ে ফেলে দিলে হবে না। যেমন আমরা একটা অঙ্ক নিজে পারছি না, নেক্সট দিন আবার একদিন নিয়ে সেটা বসলাম, তখন নিজে করি, আমাদের খুব আনন্দ হয়, ঠিক আছে? এইভাবে আমাদের যেটা করতে হবে যে গীতা আমাদের পড়তে হবে, এবং কেন বুঝতে পারছি না সেটা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। ওই গীতাতেই সবকিছু যখন আমরা একটু একটু বুঝতে পারবো, তখন আমরা দেখতে পাবো যে গীতাতেই কিন্তু সবকিছু আছে। এখন যে প্রশ্নটা হচ্ছে কি ধরনের কর্ম আমরা করব, কারণ গীতায় যদি আমরা দুটো শ্লোক আমরা পড়ি, যে একটা শ্লোকে কি বলছে, হে অর্জুন তুমি শুধু যজ্ঞের জন্য সকল কর্ম করো, অন্য কর্ম বন্ধনের হেতু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যজ্ঞের জন্য কর্ম করতে বলছে। তাহলে আমাদের জানতে হবে যজ্ঞটা কি। আরেকটা শ্লোকেই ভগবান বলছে যে কি না, হে অর্জুন তুমি শুধু চিত্তশুদ্ধির জন্য সকল কর্ম করো। তার মানে এ থেকে এই দুটো শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে চিত্তশুদ্ধির জন্যই যজ্ঞটা করা হবে, যে 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 কর্ম মানে যেগুলো যোগ্য সেগুলো আমরা করব। এখন মেন হচ্ছে যজ্ঞ কাকে বলে, এটা হচ্ছে মেইন জিনিস। তা গীতায় আমরা যদি বিভূতি যোগ পড়ি, ভগবান কি বলছে, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। জপ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। আমরা জানি যে জ্ঞানীরা সবসময় জপের মধ্যে থাকে, কারণ জপেই ভবিষ্যৎ ভাসে। আমরা যদি বিশ্বের লেখা পড়ি, বিশ্ব বলছে জপেই সব সিদ্ধি। তা এই জপের সাথে জগতে কি সম্পর্ক? এই জপ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। সেই জপটাই আমরা যখন কীর্তন আকারে করি কলিযুগে, শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ দান আর হয় না। এইটা হচ্ছে প্রথম। যারা খুব বড় আধার তারা কিন্তু, যেমন চৈতন্যদেব বলো, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বলো, রামকৃষ্ণদেব বলো, এরা রামকৃষ্ণদেব বলেছি যে সকাল সন্ধ্যে উঠোনে বসে হরিনাম করবি। তা এই যে জিনিসগুলো, এটা হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। যারা বড় আধার তারা সারা, যেমন শিব পঞ্চমুখে রাম রাম করছে, নারদ সবসময় লীলা কথা গেয়ে গেয়ে বেড়াচ্ছে, নারায়ণ জপ করে যাচ্ছে। এগুলো হচ্ছে উচ্চ আধার, যাদের খুব ধার্মিক জন্মকুণ্ডলী নিয়ে জন্মাবে তাদের আধার। এবার বিষয়ী মানুষ যারা সেই আধার নেই, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে কি ধরনের কর্ম না, সেবা। এবার জানতে হবে যে সেবা কি কি যজ্ঞ, যেটাকে বলে সেবা যজ্ঞ। যজ্ঞের মধ্যে আরেকটা বলে সেবা যজ্ঞ। এখন মেন হচ্ছে যে মানুষ তো বলে যে আমি সেবা করব, কিন্তু যেটা সিদ্ধ মহাপুরুষের বাণী যে উপাসনাবিহীন সেবা টেকে না। উপাসনাবিহীন সেবা টেকে না। ফলে কি হয় না, বলে সে নিচে নেমে যায়। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দিন দিন কত সেবা করছি, কিন্তু আমি গীতার অর্থ তো বুঝতে পারছি না। কারণ আমাদের মেন কিন্তু যত কর্মের যত যে কোনো আমরা কর্ম, সেবামূলক কর্ম, রক্তদান শিবির বলে যে কোনো, কোনো হসপিটাল তৈরি, মেন হচ্ছে আমি গীতার অর্থটা বুঝতে পারছি কিনা, চিত্ত শুদ্ধ হতে। যাদের গীতা, যেমন কোনো আশ্রমে যদি আপনি যোগ দেন, যখন বোঝে যে একটু জব ধ্যান বেশি করতে পারছে না বা গীতা শুনে বুঝতে পারছে না, তখন তাকে এমন কিছু কর্ম দেয়, সে কর্ম করতে পারবে বেশি। তাকে রান্না করা, ভক্তদের খাবার দেওয়া, এই ধরনের কর্মগুলো তাকে দিয়ে করিয়ে নেয়। আস্তে আস্তে চিত্তশুদ্ধ করে তার একটু শান্ত হবে তার মনটা, তখন সে আবার আস্তে আস্তে গীতা শুনতে ইচ্ছা করবে বা বুঝবে। এইভাবে আস্তে আস্তে পরিণতি দিকে। কিন্তু কলিযুগে যেটা অনেকে বলে যে মানুষ মানে অজুহাত দেয় যে হরিনাম করতে পারবে না বা গীতা শুনতে পারবে না বলে অজুহাত দেয় যে কর্মই ধর্ম। কি ধরনের কর্ম সেটা আর জানতে পারে না, ঠিক আছে? যে কর্ম আমাদের চিত্তশুদ্ধ, যে কর্ম আমাদের চিত্তশুদ্ধ করা, সবচেয়ে শ্রেষ্ঠ যোগ্য যেটা আমি বলবো গুরু সেবা এবং ভক্ত সেবা। এর ফলে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট, মানে আমি কিছু জানি না, আমি তোমার শরণাগত, এই বলে যদি আমরা ভক্ত বা গুরুর কাছে পূর্ণ সারেন্ডার হতে পারি, তাহলে আমাদের জীবন পুরোপুরি সার্থক হবে।
অবশ্যই তাই। আমাদের জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা থাকে এবং সেগুলো কোথা থেকে হচ্ছে সেই রুট কজ কিন্তু জানতে হয়। যারা আপনারা আমাদেরকে চিঠি লিখেছে শুধু তাদের জন্যই যে আমরা অ্যান্সারেবল তা কিন্তু নয়, আমরা সকলের জন্যই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করছি, উত্তর আপনারা নিচ্ছেন এবং সম্পূর্ণভাবে নিজেদের জীবনটাকে একটু পাল্টে ফেলার চেষ্টা করুন আমাদের এই উত্তরণের মাধ্যম দিয়ে। চলে আসবো পরের প্রশ্নে। অমিতাভ বর্মন বলছেন, বেহালা জয়গুরু শাস্ত্রীজি আমার প্রণাম নেবেন, আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। প্রমোটিং ব্যবসার জন্য কোন গ্রহ ভালো থাকতে হবে অনুগ্রহ করে যদি বলেন। প্রমোটিং মানেই হলো 4th হাউস, আমরা জানি আগে গৃহ বা জমি জমা নিয়ে কাজ। তা 4th হাউস এবং বিজনেস ঘর যেহেতু আমাদের 7th হাউস, 4th আর 7th এর কানেকশন থাকতে হবে। যত মানে 4th আর 7th এর কানেকশন থাকবে, অর্থাৎ সেম গ্রহ 4th এবং 7th এর কানেকশন পেয়েছে। এবং প্রমোটিং এর জন্য যেটা বলি, আমি যখন প্রথম জ্যোতিষ শিখি, ওয়ার্ল্ডের যে টপ মোটামুটি 22 জন, আমার এখনো পুরোপুরি মনে আছে, ওয়ার্ল্ডের টপ 22 জনের জন্মকুণ্ডলী আমি দেখি, যারা টপ বিল্ডার, যারা 500-600 তলা যে বিল্ডিং যারা তৈরি করে, তাদের ডিটেলস আমি অনলাইন থেকে জোগাড় করেছিলাম। কিন্তু মানে এটা হচ্ছে প্র্যাকটিস, যারা জ্যোতিষ শেখে তাদেরকে আমি বলি যে এইভাবে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। মানে ভগবানকে সব আগে থেকে সাজিয়ে রাখে, আমরা যে কর্তা নয়, এইটা আমরা পুরোপুরি দেখতে পাই। তা কি না, মঙ্গল বৃহস্পতি একটা আমরা যেটাকে বলি লক্ষ্মী যোগ, কারণ মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির মেন কারক গ্রহ, বিল্ডিং মেটেরিয়ালস বোঝায়। তা মঙ্গল ভালো থাকতে হবে, তার সঙ্গে যদি বৃহস্পতির টাচ হয়ে যায়, মঙ্গল বৃহস্পতির কানেকশন, তখন কিন্তু বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিস্তার। মানে বৃহস্পতির কাজ হচ্ছে বিস্তার করা এবং ভালো রকম বিস্তার, এবং সেখানে সুখ শান্তি সবকিছু ঝরে পড়বে। মঙ্গল বৃহস্পতি কানেকশন লক্ষ্মী যোগ, এটা আধ্যাত্মিকতার একটা বড় যোগ। এই যতজনের বললাম যে 22 জনের দেখেছি, এদের প্রত্যেকেরই কোনো না কোনো এক বা একাধিক চার্টে এই মঙ্গল বৃহস্পতি যোগ, 4th সপ্তম কানেকশন। এবং রাহু কেতু, রাহু কেতু কলিযুগে আমি বলি, কেতু যেহেতু মঙ্গলের মতো কাজ করে, আর রাহু, এদের মানে ম্যাক্সিমাম রাহু তুঙ্গে একাধিক চার্টে বা আনন্দ স্থানে আছে, বা রাহু আছে আপনার ওই কন্যাতে, যেটা খুবই স্ট্রং বলে আমরা মানি, অনেকে এটাকে আবার স্বক্ষেত্র মানে। এই রাহু কেতু এবং মঙ্গল বৃহস্পতি আমি দেখেছি যত 4th সপ্তমের কানেকশন পাবে, খুব স্ট্রং হবে, ততই কিন্তু তার প্রমোটিং ব্যবসা খুব ভালো হবে। খুবই ভালো কথা। বুকিং নাম্বার আরো আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো 033690289116। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ঠিক অনুষ্ঠানের পর থেকে যোগাযোগ করুন। অদ্ভুত প্রেডিকশন পাবেন, এইটুকু দাবি কিন্তু আমরা বলতেই পারি, রাখতেই পারি। তার কারণটা হলো তিনি যেভাবে তার চর্চা, তার পরিচর্চাকে চালিয়ে চলেছেন এবং সেইভাবেই কিন্তু আপনারা তার নিকটে বা তার স্পর্শে পৌঁছাতে চান, যার জন্য বুকিং নাম্বারটি সংগ্রহ করতেই হচ্ছে। নোট ডাউন করে লিখে নেবেন, স্ক্রিনে যাচ্ছে। পরে আমরা চলে যাচ্ছি পরের চিঠিতে। অমৃতা চ্যাটার্জি সোদপুর থেকে বলছেন, জয়গুরু শাস্ত্রীজি আমার প্রণাম নেবেন, আমি মানুষ চিনতে পারি না, বারবার ভুল করি, জীবনে সঠিক লাইফ পার্টনার কিভাবে চুজ করব, কোনো ট্রিক যদি বলেন। আমি যেটা বলি, চুজ তো করবেনই না। প্রথম কথা, নিজে চুজ করতে গিয়েই তো আমাদের এত আজকে কেন না, নিজের বিপদ। নিজের বুদ্ধিটাকে আগে ছেড়ে দিয়ে গীতা কি ভগবান কি বলছে, যে আমার আগে যে ভজনা করে আমি তাকে বুদ্ধি যোগ দিই। অর্জুনের মতো, যে আগের জন্মে কি কে ছিল না, নর ঋষি, ধর্মের পুত্র ছিল, সে উল্টো কাজ করছিল, যুদ্ধ না করাটাকেই কর্তব্য বলে মনে করছিল, যে আমি মহান কাজ করছি, কিন্তু কৃষ্ণ বললো তুমি যেটা ভাবছো উল্টো। তাহলে তার মতো উত্তম ভক্তের যদি এইরকম আধার, তাহলে সাধারণ মানুষ কি করবে? ওই জন্য নিজের বুদ্ধি ছেড়ে দিয়ে, যেটা অর্জুন কি করলো, যে আমরা গীতা যেটা 2nd অধ্যায়ে আমরা দেখতে পাই, যে যখন কিঙ্কর বললো যে আমি ভগবানকে বললো, মানে ভগবান তাকে দিয়ে করিয়ে নিল। যতক্ষণ না সারেন্ডার হবে ততক্ষণ ভগবান জ্ঞান দেবে না, উপদেশ দেবে না। কি না বললো, যে আমি কিংকর্তব্য বিমূঢ়, আমি আপনার শরণাগত, আমি আপনার শিষ্য, আমায় আপনি উপদেশ দিন। এই যখন এই ফুল সাইন্ড হলো, তারপর থেকে এবার গীতা শুরু। আর এবার ওই জন্য নিজের, আমি বলি যে ঠিক যেটা বলেছে, ঠিক যে শব্দটা কি ঠিক, আমার একটাই ঠিক, যে নিজের ইচ্ছার চেয়ে ঈশ্বরের ইচ্ছাটাকে আমরা বেশি জোর দেবো। উদাহরণস্বরূপ, স্বামী বিবেকানন্দ স্বপ্ন পেল আমেরিকা থেকে, 29.5 বছর বয়স, বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে, গুরুদেবের স্বপ্ন পেয়েছে, ব্যাস। এবার বলছে যে যদি গুরুদেবের ঈশ্বরের ইচ্ছে হবে, তাহলে তো টাকা আসবে, কিন্তু টাকা কোথায়? আমেরিকা যাবো তো প্রচুর খরচা, টাকা কোথায়? তখন বলছে তাহলে এটা আমারই হয়তো বৃথা মনের একটা স্বপ্ন। আমি আমেরিকা যাবো, স্টেজে উঠে হাততালি পাবো, আমার নাম যশ হবে, যদি এটা আমার ইচ্ছা হয় তাহলে তো আমি সাকসেস হব না। তখন এই বসে পড়লো, আমি যাব না আমেরিকা। যখন ভক্ত বসে পড়ে, এইবার কিন্তু ঈশ্বর অ্যাক্টিভ হয়ে যায়।
ঠিক আছে? আর ভক্তকে চাই যে ছোটাছুটি বন্ধ করে মনটা তুই আমার দিকে দেয়, যত ভক্ত ছোটাছুটি করবে ততই চলবে। আমরা যখন এই সেম জিনিস আমরা দেখতে পাই ভাগবত পুরাণে নারদের ক্ষেত্রে। নারদও কিন্তু যখন এই ভক্তি দেবীর উপাখ্যানে ভক্তি দেবী বললো যে প্রতিজ্ঞা করলো যে তোমার 2 সন্তান জ্ঞান এবং বৈরাগ্যকে আমি জাগাবো। তখন কোনো উপায় যখন হচ্ছে না, কেউ বলতে পারছে না, তখন বললো সেই বদরিক আশ্রমে বললো যে আমি তপস্যা করবো। ব্যাস, যেই তপস্যা করবো বসে বললো, সঙ্গে সঙ্গে দেখছে যে ব্রহ্মার যে 4 পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 যে ঋষি জন্ম থেকে ভালো ব্রহ্মচারী, তারা আসছে, তারা দিয়ে তাদের থ্রু দিয়ে উপদেশ পাবে। তো ভক্ত যখন বসে পড়বে তখন তা ঈশ্বরের ইচ্ছেটাকে আগে, আমরা আবেগের ছলে পেয়ে গেছি অমৃত ব্যাস দিয়ে, তারপরে বিয়ের পরে তা ঠিক জয়দেব পদ্মা, আমি বারবার সবাইকে বলি জয়দেব পদ্মাবতীর বিবাহ হচ্ছে প্রকৃত একটা আদর্শ বিবাহ। এই বিবাহ কি করে হলো এটা অবশ্যই লোকে শুনবে, তখন শিখবে যে বিবাহ প্রেম কাকে বলে। এটা হচ্ছে মেইন জিনিস। নাহলে আপনারা ঠকবেন না। আমি যে ট্রিকটা যেটা বলবো, সর্বদা জব করবেন। যদি কোনো রিলেশনে জড়ান প্রথম বা বিবাহ একটা সম্বন্ধে এসছেন, জব বাড়িয়ে দিন। ওই জবই আপনাকে বুদ্ধি যোগ দিয়ে জবই বুঝিয়ে দেবে সামনের জনকে। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে। সামনের জন আপনাকে বুঝিয়ে দেবে সে কি করতে এসেছিল, সামনের জন্য ঠিক আর না ঠিক সবকিছু আপনাকে বুঝিয়ে দেবে। ঠিকই তাই। এবং সামাজিক মানসিক ভাবে আমাদের ভালো থাকতে গেলে বা আর্থিক ভাবে ভালো থাকতে গেলে বা জীবনে যে কোনো জটিল ধাঁধা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে আপনারা পরিদর্শন করছেন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে, এবং যেই বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন তিনি কতটা আপনাদের জীবনে একটা অন্যরকম ভাবে তার প্রতিচ্ছবি নিয়ে আসার চেষ্টা করছেন। আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে সমস্যাবহুল জীবন রয়েছে সেখান থেকে কেটে যাচ্ছে। এই প্রত্যেকটি উত্তর কিন্তু খুব ভালো করে মনোযোগ লাগিয়ে শুনুন, দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবার আমরা চলে যাচ্ছি সমীর দাস, যিনি লিখেছেন দিল্লি থেকে। গুরুজি, আমার প্রণাম নেবেন। আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। জিও টিভি অ্যাপের মাধ্যম থেকে দিল্লি থেকে আমি আপনার প্রোগ্রাম দেখি। অনুগ্রহ করে যদি বলেন আমার শেয়ার মার্কেটে ইনকাম কবে হবে বা কি করে হবে? শেয়ার মার্কেটের জন্য মেন হচ্ছে রাহু হচ্ছে মেন, তারপরে মঙ্গল। আর যেহেতু মানে মঙ্গল আমাদের ফাটকা দেয়, ফাটকা এগুলো দেয় ইনকাম, এবং কেতু যেহেতু মঙ্গলের মতো কাজ করে, একটু আগে বললাম, কেতুও কিন্তু আমাদের এই এমনকি লটারি শেয়ার এগুলো সবকিছুই দেয়। রাহু কিন্তু শেয়ারের 1 নম্বরের গ্রহ। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যারা আমার এখন যার কুষ্টিতে এক্ষুনি আমার মাথার মধ্যে আসছে, যেটা অনেক বছর আগে আমি একটু দেখেছিলাম, একটু যেটা আমার এখন আসছে মনে, কিনা ওয়ারেন বাফেট। আমরা জানি যে এটা মার্কিন একজন সবচেয়ে বড় একজন ইনভেস্টার। সবাই যারা শেয়ার মার্কেটে আছে তারা এটা জানে। তার কুণ্ডলে যদি আমরা দেখি রাহু মারাত্মক স্ট্রং, 3টে 4টি মেষ রাশিতে। মঙ্গল একাধিকবার ব্যবসা ঘরের সাথে কানেকশন আছে। তা এই জন্য, এবং শুধু তাই না, আমি যেটা বারবার বলি প্ল্যানেটের দৃষ্টিটা অবশ্যই কিন্তু দেখতে হবে যে সেই রাহুর ওপর কতগুলো যোগকারক বা যোগী গ্রহের বা রাজযোগকারক গ্রহের দৃষ্টি পড়েছে। বিশেষ করে কোনো মঙ্গল বৃহস্পতির মতো উত্তম মানে সৌভাগ্যশালী যে যোগগুলো সেইগুলো দৃষ্টি পড়েছে কিনা। দৃষ্টিটা কিন্তু মারাত্মক ভ্যারি করে। দৃষ্টি অনেকে বিচার করতে পারে না বলে, মানে দৃষ্টিটা এতই গুরুত্বপূর্ণ যে একজনের সেম টাইপের কুষ্টি মনে হবে, বলবে যে এর তো মাসে 1 লাখ টাকা ইনকাম, আর একজনের 1 কোটি। এত পার্থক্য কেন হলো? দৃষ্টি যদি বিচার না করি পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারবো না। একদমই তাই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেবরূপা মুখার্জি বলছেন ঝাড়খণ্ড থেকে, প্রভুজি আমি জানতে চাই ভক্তকে চিনবো কিভাবে? ভক্তকে চেনা তো অসম্ভব। ঠিক আছে, আমি যেটা বারবার বলি, এটা আমি আমার মানে অনলাইনে আমি যে ভাগবত পুরাণ ক্লাস করি, ভক্তকে চেনা সবচেয়ে কঠিন জিনিস। তো আমরা বলি না রতনকে চিনবে, তোমাকে আগে রতন হতে হবে, না হলে ভক্তের গুরুত্ব বুঝবেই না। ভক্তকে চিরকাল যেমন রামকৃষ্ণদেবকে পাগল ভাবতো, আমাদের ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথকে পাগল ভাবতো, খ্যাপা ভাবতো। ওই জন্য ওনারা ফেমাস বই যে আমরা যেটা জানি কিনা খ্যাপার ঝুল। তা ভক্তকে চেনা খুবই মুশকিল। ভক্ত কোনো বিধি নিষেধের মধ্যে থাকে না। কখনো কখনো নর্মালদের মতো পুরোপুরি বিষয়দের মতো বিহেভ করবে, সে চিন্তিত দেবে না। সুখদেব তো ইচ্ছে করে পাগলের মতো থাকতো। তা সুতরাং ভক্তকে চিনতে গেলে আগে নিজের আধার করতে হবে। ভক্ত কখনো হাসবে, খেলবে, কখনো বিষয়দের মতো মানে খেলা করবে, এরকম। এমনটাই কিন্তু হয়ে ওঠে। আজকের মতন অনুষ্ঠান দাদা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, সময় চলে গিয়েছে। আমাদের সঙ্গে কিন্তু আমরা অনেকভাবে নিজেদেরকে অতিবাহিত করেছি। আজকে শেষ করলাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা। তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র